আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিটা ব্লকার্স। সরাসরি আমরা ড্রাগে যাওয়ার আগে আমরা এই যে বিটা অ্যাডেনার্জিক ডিফারেন্ট টাইপস অফ রিসেপ্টরস এগুলা কোথায় থাকে এবং ফাইট ফ্লাইট মোডে বা আমাদের সিম্প্যাথেটিক মোডে যখন বডি যায় বা ইমার্জেন্সি সিচুয়েশন বা আমি দৌড়াচ্ছি, রিগোরাস এক্সারসাইজ করছি, তখন আমার বডিতে এই রিসেপ্টরগুলো বা কোথায় থাকে এবং এর রোল কি, হ্যাঁ, এই বিষয়টা আমরা যদি ব্যাকগ্রাউন্ড জেনে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা আজকের টপিক হচ্ছে আমাদের বিটা ব্লকার্স। সো হ্যাঁ, এই বিটা ব্লকার্স আমরা যাওয়ার আগে আমরা শুরু করব যে ওভারঅল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কথা বলি। সেক্ষেত্রে বিটা ব্লকার্স বলতে আমরা এই বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরসকে ব্লক করা, তখন বিটা ব্লকার বলছি। সেক্ষেত্রে আমরা একটা কথা বলি যে বিটা ব্লকার্স বলতে গেলে যেই রিসেপ্টরের উপরে আমাদের বডি যখন সিম্প্যাথেটিক মোডে যায়, ফাইট ফ্লাইট মোডে যায়, অথবা আমি ভয় পাইছি, দৌড়াচ্ছি, তখন আমার বডি কিভাবে আমাকে হেল্প করে, এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক মোড। এই ক্ষেত্রে মাস্টার মলিকুল, হ্যাঁ, আমাদের কাজ করে নর অ্যাড্রেনালিন, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাড্রেনালিন, যেটাকে আমরা একাধারে বলে থাকি নরএপিনেফ্রিন, নেফ্রিনেফ্রিন। তাহলে এই দুটো হচ্ছে আমাদের মাস্টার মলিকুল। এরা আমাদের অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে কাজ করে। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, এই অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস গুলো কি? এটা মূলত হচ্ছে আমাদের একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এখন এগুলা রিসেপ্টর কোথায় থাকে, কয় ধরনের টাইপস কি, এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস, সেখান থেকে একটু দেখতে হবে। কিন্তু যেহেতু আমরা এটাকে কানেক্ট করব, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার। সেটা হচ্ছে যখন কেউ দৌড়াবে বা কখন কেউ ভয় পাবে, যখন কেউ সিম্প্যাথেটিক বা ফাইট ফ্লাইট মোডে, হাইপার অ্যাক্টিভ মোডে কাজ করবে, তখন স্বাভাবিকভাবেই যেগুলোর গুরুত্ব অনুযায়ী, হ্যাঁ, কোথায় ব্লাড ফ্লো বেশি করতে হবে, কোন অর্গানের ফাংশন বাড়াতে হবে, কোথায় ব্লাড ফ্লো কমাতে হবে, কোথায় কোন অর্গানের কার্যকারিতা কমাতে হবে, এটা আমার বডির যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেটা অটোমেটিক্যালি ঠিক করে নেয়। তো সেক্ষেত্রে এটা একটু ব্যাকগ্রাউন্ড জানলে তখন আমাদের অর্গানগুলোকে চিনতে সুবিধা হবে এবং কোন জায়গাতে ব্লক করব, কেন ব্লক করব, তখন এটা আমাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা একটু বলি, যখন কেউ এমার্জেন্সি সিচুয়েশনে যায় তখন তার কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ জায়গাতে ব্লাড ফ্লো বা বিশেষ অর্গানের ব্লাড মানে কার্যকারিতা বাড়াতে হয়। যেমন কেউ একজন দৌড়াচ্ছে বা হাইলি হাইপার অ্যাক্টিভ মোডে আছে বা ভয় পাইছে, তো সেই ক্ষেত্রে তার কি হয়? দৌড়াচ্ছে, তার মানে তাকে দৌড়াতে হবে, তার এনার্জি দরকার, তার মানে তার স্কেলেটাল মাসল ফাংশন বাড়াতে হবে, তার মানে এখানে ব্লাড ফ্লো বাড়াতে হবে। কে বাড়াবে? তাহলে আমরা জানি যে থ্রু আউট দ্য বডিতে ব্লাড সাপ্লাই দেওয়া হচ্ছে হার্ট, তার মানে হার্টের ফাংশন বাড়াতে হবে। এখন হার্টের ফাংশন বাড়ালাম, হার্ট খুব পাম্প আউট করছে, ব্লাড পাঠাচ্ছে আমাদের স্কেলেটাল মাসলে, কিন্তু ব্লাড তো অক্সিজেন ক্যারি করতে হবে। এই অক্সিজেন এক্সচেঞ্জটা কোথায় হবে? লাংসে হবে। সো লাংসের ফাংশন বাড়াতে হবে। হ্যাঁ, আর কি? যে আমাদের যে এনার্জি, তখন তো আমি দৌড়ানোর সময় বা ভয় পাওয়ার সময় তো আমি আর খাচ্ছি না। তার মানে আমার স্টোরেজ যে এনার্জি আছে সেই এনার্জিকে বের করে আনতে হবে। তাহলে আমাদের নরমালি যে অতিরিক্ত এনার্জি গ্লাইকোজেন ফর্মে আমাদের লিভারে জমা থাকে, স্কেলেটাল মাসলে জমা থাকে। তাহলে এই লিভারেও ব্লাড ফ্লো বাড়াতে হবে। তাহলে এই জায়গাগুলোতে বিশেষ কোনো রিসেপ্টর আছে যারা এই জায়গাগুলোতে বাড়িয়ে দেয়। এই জায়গাগুলোতে বাড়াতে গেলে অন্য জায়গাগুলোকে আমাকে রেস্ট্রিক্টেড করতে হবে। যেমন আমার স্কিনে ওই সময়মত কাজ নাই, আমার কিডনির ওই সময়মত কাজ নাই, গাট অর্থাৎ জিআই ট্র্যাক, সেখানে আমার ব্লাড ফ্লো ইজিলি আমি কমাই দিতে পারবো। তার মানে লেস ইম্পর্টেন্ট ইন দ্যাট ইমার্জেন্সি সিচুয়েশন। তখন তাহলে কি হলো? একদিকে রেস্ট্রিক্ট করে আরেকদিকে ফ্লো বাড়াচ্ছি। তাহলে রেস্ট্রিকশন করা, সেক্ষেত্রে আমাদের এইখানে বিশেষ করে আলফা, আমি এটা যদিও আজকে টপিক না, জাস্ট এ মিনিট এখানে কথা বলবো, সেটা হচ্ছে আলফা 1। এটা ভেরি মাচ রিচ ইন ইয়োর ব্লাড ভেসেল। আমাদের ব্লাড ভেসেলে এইটা ভেরি মাচ রিচ। ব্লাড ভেসেলে কোথায়? অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল যদি বলি তাহলে আমাদের নর্মালি আর্টারি থাকে, তারপরে হয় আর্টেরিয়াল, অ্যান্ড দেন হয় ক্যাপিলারি, আবার ক্যাপিলারি, তারপরে হয় কি ভেনিউল, তারপরে হয় ভেন। হ্যাঁ, যদিও এগুলোতে ভাল্ব থাকে ভেনে। তাহলে আমাদের এই রিসেপ্টরগুলো কন্ট্রাকটাইল রিল্যাক্সিং অ্যাক্টিভিটি শো করার জন্য আমাদের রিসেপ্টর বেসিক্যালি থাকে আমাদের এই আর্টেরিয়াল রিজনে। হ্যাঁ, ভেরি মাচ রিচ। হ্যাঁ, আর্টারি এখানেও আমাদের থাকে,
কিন্তু ক্যাপিলারি রিজনে কোনো ধরনের এই ধরনের রিসেপ্টর থাকে না, কারণ ক্যাপিলারি অ্যাকচুয়ালি এখানে কোনো স্মুথ মাসেলের লেয়ার থাকছে না, তো কন্ট্রাকশন হওয়ার সুযোগ নেই। সো আমাদের আর্টেরিয়াল এই রিজনে বেশি আর্টারিজ থাকে, যেমন ভেনিউল বেশি, ভেনে কম। তো এই জায়গাগুলোতে আমাদের রিসেপ্টরগুলো থাকে। এই রিসেপ্টরগুলো কিন্তু আমাদের এই ব্লাড ভেসেলকে হয় কন্ট্রাক্ট করবে অথবা রিল্যাক্স করবে। কোন জায়গাতে রিল্যাক্স করবে, কোন জায়গাতে কন্ট্রাক্ট করবে, সেটা এই সিচুয়েশনটা একটু বলার চেষ্টা করেছি। সেক্ষেত্রে এই আর্টারিয়াল রিজনে আমাদের আলফা 1 থাকে, এবং আলফা 1 কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশন অ্যাক্টিভিটি শো করে, অর্থাৎ অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন ইমার্জেন্সি সিচুয়েশনে এক্সেসিভলি রিলিজ হবে এবং তারা আলফা 1 এর সাথে বাইন্ড করে ভ্যাসো কনস্ট্রিকশন করবে। কোন কোন জায়গাগুলোতে একটু বলছিলাম, যে আমার স্কিনে, জিআই ট্র্যাকে, আমার কিডনিতে, এরকম আদার্স যে লেস ইম্পর্টেন্ট যখন পার্ট ইমার্জেন্সি সিচুয়েশনে, সেগুলোতে ব্লাড ফ্লো কমাবে। তাহলে বাড়াবে কোন, তাহলে কমাবে কিভাবে? ওই জায়গাগুলোতে তারা আলফা 1 এর সাথে বাইন্ড করে ব্লাড ভেসেলটাকে কন্ট্রাক্ট করবে যেন ওইদিকে ব্লাড ফ্লো কমে যায়। কেন? অন্যদিকে ব্লাড ফ্লো বাড়াতে হবে, কারণ ওইগুলো ফাংশন বাড়াতে হবে। তাহলে কোথায় কোথায়? সেই জায়গাগুলোতে আমরা যাব। এখানে আলফা 1টা ফোকাস করলাম। আলফা 2 অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এটা ইনহিবিটরি ফাংশন শো করে, এটা ব্রেনে এবং ফার্দার নিউরোট্রান্সমিটার কতটুকু রিলিজ হবে নেগেটিভ ফিডব্যাকে কাজ করে। এটার সাথে এটার সংশ্লিষ্টতা কম, এই জন্য এটাকে আমরা খুব বেশি আলোচনা করছি না। এখন আমরা আসি, বিটা রিসেপ্টর হলো 3 ধরনের বেসিক্যালি। একটা হলো বিটা 1, একটা হলো বিটা 2, আর একটা হলো বিটা 3। আমরা বলছিলাম যে হার্টের ফাংশন বাড়াতে হবে, তার মানে হার্ট রেট বাড়াতে হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, তারপরে ব্লাড ফ্লো বাড়বে। সো এই হার্টে আমাদের আছে বিটা 1 রিসেপ্টর, যেটা হার্ট ফাংশন বাড়ানোর জন্য, হার্ট রেট বাড়ার জন্য। এবার আমরা আসি বিটা 2। বিটা 2, এই যে একটু আগে বলছিলাম যে স্কেলেটাল মাসেলের ফাংশন বাড়াতে হবে, লাংসের ফাংশন বাড়াতে হবে, লিভারের ফাংশন বাড়াতে হবে। এই জায়গাগুলোতে আমাদের আছে বিটা 2। এরা ভ্যাসো ডাইলেশন অ্যাক্টিভিটি শো করে, ব্রঙ্কো ডাইলেশন অ্যাক্টিভিটি শো করে, অর্থাৎ এর ব্লাড ফ্লো টু দ্য লাংস এটা বাড়ায়, ব্লাড ফ্লো টু দ্য স্কেলেটাল মাসেল সেটা বাড়ায়, ব্লাড ফ্লো টু দ্য লিভার সেটা বাড়ায়। লাংসে কেন? লাংস ব্লাড ফ্লো বাড়বে, লাংসের ডাইলেশন বাড়বে, লাংসে অক্সিজেন এক্সচেঞ্জ দ্রুত হবে। স্কেলেটাল মাসেলে কেন? কারণ আমি যখন দৌড়াচ্ছি বা আমি যখন ভীতশঙ্কিত হাইপার অ্যাক্টিভ মুডে কাজ করছি, তখন কিন্তু আমার এনার্জি সাপ্লাই দরকার, নিউট্রিয়েন্ট সাপ্লাই দরকার, অক্সিজেন সাপ্লাই বেশি বাড়াতে হবে, তখন ব্লাড ফ্লো বাড়াতে হবে। সেই জায়গাগুলোতে কি থাকছে? বিটা 2। আর লিভারে কেন? লিভারে হওয়ার কারণ হলো যে লিভারে গ্লাইকোজেন ফর্মে জমা থাকে, তাহলে গ্লাইকোজেনকে ভেঙে গ্লাইকোজেনোলাইসিস করতে হবে। সেক্ষেত্রে বিটা 2 এর মাধ্যমে এই কাজটা করছে, এবং এখানে আমাদের ব্লাডে তখন গ্লুকোজ বেড়ে যাচ্ছে, কারণ গ্লুকোজ আমার সাপ্লাই দিতে হবে ইমার্জেন্সি জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের এনার্জি দরকার সেখানে। এছাড়া অন্য সোর্স থেকে দরকার হলে গ্লুকোজ তৈরি করবে, গ্লুকোনিওজেনেসিস। এই ঘটনাটা কোথায় ঘটবে? লিভারে। সো বিটা 2 ভেরি মাচ রিচ, আমরা কোথায় বলছি, আমাদের হলো স্কেলেটাল মাসল, তারপরে হচ্ছে লাংস, আর এটা আমরা বলছি লিভার। ওকে, সেই জায়গাগুলোতে। আর বিটা 3 এটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু ব্লকার পড়বো, তো বিটা 3 ব্লকারের এখন পর্যন্ত এক্সিস্টেন্স কোনো ইউজ নাই, বাট বিটা 3 অ্যাগনিস্টের ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। এই বিটা 3 ভেরি মাচ রিচ হচ্ছে আমাদের অ্যাডিপোজ টিস্যুতে। হ্যাঁ, এছাড়া অন্য জায়গায় থাকে, কিন্তু অ্যাডিপোজ টিস্যুতে ভেরি মাচ রিচ, এবং এরা লিপোলাইসিসে হেল্প করে। ওকে, সো এই বিটা 3 অ্যাগনিস্ট, হ্যাঁ, এটা আমরা আমরা ব্যবহার করে থাকি ওভার অ্যাক্টিভ যে ইউরিনারি ব্লাডার, যাদের ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের মিরাবেগ্রন একটা ড্রাগ আছে, সেটা এটা যেহেতু ইরিলেভেন্ট, সেহেতু এটা নিয়ে আমরা কথা না বলি। তাহলে আমরা এখন চলে আসি, ব্যাকগ্রাউন্ড শেষ করবো দ্রুত। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমাদের এই ওভারঅল আমরা ইমার্জেন্সি যখন প্রবলেম বা আমি যখন হাইপার অ্যাক্টিভ মোডে কাজ করছি, তখন আমাদের এই একদিকে ব্লাড ফ্লো কমাইলাম, একদিকে ব্লাড ফ্লো বাড়াইলাম, এগুলোর মাধ্যমে। এখন আমরা এই ব্লাড ফ্লো বেড়ে গেলে কি হবে, বা আমার হার্ট রেট যদি এক্সেসিভলি বেড়ে যায়, তখন কি কি ডিজিজ হবে, কোন সিচুয়েশনে ডিজিজ হবে, এবং ওই ডিজিজ সিচুয়েশনে আমি কেন এগুলোকে ব্লক করব, কখন ব্লক করব, সেই ব্লকার যখন আমরা আলোচনা করবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ও এখন তো আমার হার্ট রেট বেড়ে গেছে। তাহলে এমনিতেই কারো যদি ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া, হাইপার অ্যাক্টিভ মোড ছাড়া যদি নর্মালি তার ব্লাড প্রেশার বেশি থাকে, অর্থাৎ হাইপার টেনশনে ভুগে, তার মানে কি তার হার্ট রেট বেশি হচ্ছে, হুম, অথবা তার ব্লাড ভলিউম বেশি আছে, অথবা তার ব্লাড যে ফ্লোর যে রাস্তা, অর্থাৎ ব্লাড ভেসেল
ন্যারো হয়ে গেছে অথবা কন্ট্রাক্টাইল মানে রিল্যাক্সিং প্রবলেম। তো সো কোথাও একটা প্রবলেম আছে, তাহলে আমরা হয় কি করব, আমরা আলফাকে ব্লক করব, হয়তো বিটাকে ব্লক করব, দিয়ে আমরা একটা বেনিফিট পাওয়ার চেষ্টা করব। কারণ আলফা ব্লকার নিয়ে যেহেতু আজকে আমরা আলোচনা করছি না, তাহলে এটা বিষয় নাই। তাহলে আমরা এখন পিওরলি যাব আমরা বিটা ব্লকারে। আমি এতক্ষণ খুব দ্রুত কথা বললাম বিকজ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিজিওলজি। সো আমরা এখন চলে যাব আমাদের ফার্মাকোলজিতে, যেহেতু মেন টার্গেট। ওকে, একটু জাস্ট কানেক্ট করার জন্য আমরা কয়েক মিনিট সময় দিলাম। এখন আমরা চলে আসবো বিটা ব্লকার। বিটা ব্লকারে আমরা এখন অর্গান টু অর্গান যদি ধরে রিসেপ্টর ওরিয়েন্টেড চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের প্রথমতই আমরা একটা ক্লাসিফিকেশন পড়ে ফেলি বিটা ব্লকারের। প্রথমে ক্লাসিফিকেশন আমাদের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। আমরা অ্যাকর্ডিং টু দ্য সিলেক্টিভিটি এবং অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ অ্যাকশন, আমরা এই কি বলে জেনারেশন, অ্যাকর্ডিং টু দ্য জেনারেশন আমরা এই বিটা ব্লকারের ক্লাসিফিকেশনটা দেখবো। এরপরে আমাদের ইন্ট্রিনসিক যে সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি, আরেকটা হচ্ছে আমাদের মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি, এটার উপর ভিত্তি করে আমরা আরেকটা ক্লাসিফিকেশন করব। মূলত প্রথমে আমরা যাব যে ক্লাসিফিকেশনটা করছি সেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য সিলেক্টিভিটি এবং জেনারেশন। তাহলে আমরা একেবারে একসাথে লিখবো প্রথমেই, সেটা হচ্ছে 1 নম্বর ফার্স্ট জেনারেশন। শর্টকাট লিখলাম ফার্স্ট জেনারেশন। এটা হচ্ছে কেন ফার্স্ট জেনারেশন, এটা হলো নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ বলার কারণ কি, আমরা আগে বলে নিয়েছি যে বিটা 3 রিসেপ্টর ব্লকার ব্যবহার হয় না, তাহলে বিটা 1 এবং বিটা 2। এখন বিটা 1 বিটা 2 কেন, এটা দুটো টার্গেট কেন, সেটা নিয়ে আমরা আলাপ করব। তাহলে যে সমস্ত বিটা ব্লকার বিটা 1 এবং বিটা 2 দুটোকে ব্লক করে, তার মানে স্পেসিফিসিটি নাই, সিলেক্টিভ এটার জন্য বা এটার জন্য এরকম নাই, দুটোকে করছে, তার মানে নন সিলেক্টিভ। সো নন সিলেক্টিভ হলে একটু প্রবলেম থাকবে, তাহলে মানে এটা ফার্স্ট জেনারেশন। তাহলে নন সিলেক্টিভের মধ্যে আমরা ড্রাগগুলোর নাম যদি বলে দিই একটা, তাহলে আমরা খুব পপুলার ড্রাগ, আমরা ড্রাগগুলোর নাম একটু অন্য কালার দিয়ে লিখি। যেমন আমরা বলবো প্রোপ্রানল, আমরা বলতে পারবো পিন্ডোলল, আমরা বলতে পারবো টিমোলল। এছাড়া আমরা যদি বলি, তাহলে আমরা বলতে পারবো পেনবিউটালল, এরকম আরো ড্রাগ আছে। তাহলে এগুলো নন সিলেক্টিভ মানে হলো যে এরা মূলত কিসের উপরে কাজ করে, এটা কাজ করে বিটা 1 অ্যান্ড বিটা 2, এই দুটোকেই কি করে, ব্লক করে। ওকে, সো এটা নন সিলেক্টিভ। এখন এটার আমরা ব্যবহার একটু পরেই দেখছি। এরপরে আমরা আসবো সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশনে আমরা যদি বলি, তাহলে এখন আমরা আসছি সেকেন্ড জেনারেশন বলার কারণ নিশ্চয়ই ফার্স্ট জেনারেশন থেকে এটা কোনো না কোনো দিক থেকে বেটার ড্রাগ হবে। তার মানে তো হয় সাইড এফেক্ট কম হবে অথবা তার এফিকাসি বেশি হবে। তো কি বেনিফিট সেটা নিয়ে আমরা একটু দেখি। তাহলে সেকেন্ড জেনারেশনের ড্রাগকে আমরা কি বলবো, নিশ্চয়ই কোনো বেনিফিট আছে। বেনিফিটটা কি, এই ড্রাগগুলো হবে সিলেক্টিভ। ওকে, সিলেক্টিভ। এখন সিলেক্টিভ বলতে আমরা কি বোঝাচ্ছি, কোন সিলেক্টিভ, বিটা 1 না বিটা 2? এখন আমরা দেখি যে বিটা 1 আমাদের হার্টে থাকছে, আর বিটা 1 অলসো প্রেজেন্ট ইন আওয়ার কিডনির যে জাংস্টা গ্লোমেরুলার সেল সেখানে। ওকে, তার মানে কিডনিতে এবং কোথায় আছে, হার্টে। হার্টে যখন থাকে তখন সে অ্যাড্রিনালিন যখন বা নরঅ্যাড্রিনালিন যখন বিটা 1 এর সাথে বাইন্ড করে, তখন আমাদের ইনফোর্স অফ কন্ট্রাকশন করে হার্ট রেট বাড়ায় দেয়। ওকে, আর কি করে, কিডনিতে যাওয়ার পরে আমাদের যে জাংস্টা গ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজে হেল্প করে, এবং ওই রেনিন কি করে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে, যেটার মাধ্যমে সোডিয়াম ওয়াটার রিটেনশন করে ব্লাড ভলিউম বাড়িয়ে ব্লাড প্রেশার বাড়ায়। অ্যাঞ্জিওটেনসিন 2 স্ট্রং একটা ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়ায়। আর আমাদের ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ড থেকে
ভ্যাসোপ্রেসিন রিলিজে কি করে, যেহেতু ভ্যাসোপ্রেসিন কি অ্যান্টি ডায়োরেটিক হরমোন, তার মানে এটা রিলিজ বাড়ায় দিয়ে অ্যান্টি ডায়োরেটিক, মানে কোনোভাবে ইউরিনেশনে বাধা দিচ্ছে, তার মানে ব্লাড রিটেন করছে। সো ওভারঅল আমরা দেখছি যে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করছে। তার মানে আমরা, এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিটা 2 এর কথা কি বলছি, যে এটা মূলত ভ্যাসোডাইলেটর। তাহলে কোথায় কোথায়? স্কেলেটাল মাসল, লাংস, লিভার, এগুলোর কথা বলছিলাম। তাহলে এগুলোতে থাকে। তাহলে এদেরকে ব্লক করা কি খুব জরুরি? ইন আ সেন্স মনে হচ্ছে যেমন ইমার্জেন্সিতে তারা কাজ করবে, কিন্তু নর্মাল অবস্থায় আমি রেস্টিং আছি কিন্তু আমার ব্লাড প্রেশার বেশি বা আমার কার্ডিয়াক সমস্যা হয়েছে, কার্ডিওভাস্কুলার প্রবলেমে ভুগছি, বিটা 2 কে ব্লক করার টার্গেট খুব একটা হওয়ার কথা না। কিন্তু এই ড্রাগগুলোর একটা প্রবলেম হলো ফার্স্ট জেনারেশন যে বিটা 2 কে ব্লক করছে, তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম থাকবে, প্রবলেমটা আমরা আলাপ করবো। এখন এই প্রবলেমটা দূর করা দরকার। তাহলে আমাদের মেন টার্গেট যদি আমরা বিটা 1 কে ধরতে পারি, তাহলে একাধারে হার্টের রেট কমাই দিতে পারছি, রেনিন রিলিজ বাড়ায় কমায় দিয়ে আমার রেনিন এনজিওটেনসিন পাথওয়েটাকে ইনহিবিট করতে পারছি। সো আমার মেন টার্গেট হওয়ার কথা বিটা 1। সো এটা হবে বিটা 1। তাহলে এটা কি করে? এটা হচ্ছে আমার বিটা 1 কে ব্লক করে। তাহলে এটা ব্লক করে বিটা 1। ওকে, বিটা 1 কেন আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। এটা বিটা 1 কে ব্লক করার কারণ যে বিটা 1টা আমাদের গুরুত্বপূর্ণ জায়গাতে থাকছে কার্ডিওভাস্কুলার ফাংশনের জন্য, এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হলে তাকে আমাকে ইনহিবিট করে কাজ করতে হবে। ওকে, এখন আমরা আসি যে এই এক্সাম্পলগুলো, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এখন ওয়াইডলি ব্যবহার হচ্ছে বিসোপ্রোলল, তারপরে আমরা বলতে পারবো অ্যাটেনলল, মেটোপ্রোলল, এছাড়া আমরা অ্যাসিবিউটলল বলতে পারবো, অ্যাসিবিউটলল। ওকে, এগুলো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন যেটা হলো সিলেক্টিভ। এখন এটা সিলেক্টিভ বলতে গেলে আরেকটা বিষয় বলা হয়, বিটা 1 ইজ ভেরি মাচ রিচ ইন ইয়োর হার্ট। হ্যাঁ, তাহলে একে আবার বলা হয় যে এটা হলো কি সিলেক্টিভ, আলাদাভাবে স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এটা হলো কার্ডিও সিলেক্টিভ। হ্যাঁ, আমরা ছোট্ট করে এখানে লিখে দিই কার্ডিও সিলেক্টিভ। কার্ডিও সিলেক্টিভ বলার কারণ, কারণ হার্টে বিটা 1 ভেরি মাচ রিচ এবং এটা বিটা 1 স্পেসিফিক, সো আমাকে কার্ডিও সিলেক্টিভ বলতে পারছি। এবারে আমরা আসি 3 নম্বরে, অর্থাৎ থার্ড জেনারেশন। তো থার্ড জেনারেশনে আমরা এখানে দিয়ে ফেলি যে এটা হলো আমাদের থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের একটা বিষয় হচ্ছে হ্যাঁ, যে এটা আবার দুইটার পার্ট আছে। হ্যাঁ, তো দুইটা পার্টকে আমরা এখনই আলাদা করে ফেলি। একটা হচ্ছে আমাদের সিলেক্টিভ, আর একটা হচ্ছে নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ, সিলেক্টিভ বলতে আমরা বুঝাচ্ছি যেহেতু আমাদের টার্গেট হলো বিটা 1 বেশি, সো সিলেক্টিভ মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা কি বিটা 1 মাস্ট। তাহলে বিটা 1 এটা মাস্ট। বিটা 1 যদি হয় তাহলে সেকেন্ড জেনারেশনের মতো হয়ে যাচ্ছে, তাহলে থার্ড জেনারেশন, তার মানে নিশ্চয়ই তার কোনো বেনিফিট আছে, আদার্স বেনিফিট আছে। তাহলে বিটা 1 অ্যান্ড আদার বেনিফিট। ওকে, আদার বেনিফিটটা কি, ড্রাগটা কি সেটা আমরা দেখি, আমরা পরে আলাপ করবো। তাহলে ড্রাগটা লিখি, সেটা হচ্ছে আমাদের নেবিভোলল। হ্যাঁ, এছাড়া আমরা যদি বলি তাহলে হবে বিটাজোলল। হ্যাঁ, এই ড্রাগগুলো হলো সিলেক্টিভ বাট থার্ড জেনারেশন। এখন কেন এটার আদার বেনিফিটটা কি সেটা আমরা এখনই আলাপ করব। এরপরে আমরা চলে যাচ্ছি নন সিলেক্টিভ। কেন নন সিলেক্টিভ? তাহলে আগে লিখতে হবে, যেহেতু নন সিলেক্টিভ কি বিটা 1 বিটা 2, তাহলে এখানেও লিখবো। তাহলে নন সিলেক্টিভ মানে হলো বিটা 1 অ্যান্ড বিটা 2। থার্ড জেনারেশন, তার মানে নিশ্চয়ই তার আদার ব্যাপার আছে। হ্যাঁ, অ্যান্ড
আদার বেনিফিট। ওকে, তাহলে এইখানে আমাদের অন্যতম যে ড্রাগ ব্যবহার হয় সেটার এক্সাম্পল যদি বলি তাহলে আমাকে বলতে হবে এটা হলো কার্বিডিলল। ওকে, অন্যতম ড্রাগ। ওকে, তাহলে আমরা যদি ওভারঅল বলি তাহলে ক্লাসিফিকেশন হলো 3টে জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন মানে হলো নন সিলেক্টিভ, তার মানে বিটা 1 বিটা 2 কে ব্লক করবে। এখন বিটা 2 এটা তো আমরা বলেছি আগেই যে ভ্যাসোডাইলেশন করে এবং হার্টের কি বলে লাংসে ফাংশন বাড়ায়, স্কেলেটাল মাসেলে আমাদের ব্লাড ফ্লো বাড়িয়ে এনার্জি সাপ্লাই দেয়, নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, আমাদের লাংসে কিডনি লিভারে গিয়ে আমাদের গ্লাইকোজেনোলাইসিস মাধ্যমে গ্লুকোজ প্রোডাকশন বাড়াচ্ছে, গ্লুকোজ নিউজেনেসিসের মাধ্যমে বাড়াচ্ছে। এখন তাকে বাধা না দেওয়া ভালো ছিল, কারণ একদিকে সে ভ্যাসোডাইলেটর, তাহলে যদি ব্লক করি তাহলে ভ্যাসো কনস্ট্রাক্টরের প্রবলেম হবে। যদিও সেন্ট্রালি আমাদের ভ্যাসোমোটর সেন্টার থেকে রিফ্লেক্স যে যায় সেটাকে বাধা দিয়ে অ্যাকচুয়ালি ভ্যাসো কনস্ট্রিকশনে বাধা দেয়, কিন্তু লাংসের ক্ষেত্রে বা আমার যে ব্লক যখন করবো তখন প্রবলেম হবে। সেই ক্ষেত্রে বিটা 1 বিটা 2 দুটোকে ব্লক করলে আমাদের কিছু প্রবলেম, যেমন প্রোপানল, পিন্ডোলল বা টিমোলল, এই ড্রাগগুলো যদি ইনটেক করি তাহলে একটা প্রবলেম হলো যেহেতু নন সিলেক্টিভ আর লাংস ভেরি মাচ রিচ হলো বিটা 2, এইটা আমার লাংসকে যখন ব্লক করবে বিটা 2 কে, তখন কিন্তু আমাদের লাং ফাংশন হ্যাম্পার হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে এবং ডাইলেশনে বাধা দিবে, ফলে ডিফিকাল্টি অফ ব্রিথিং হবে, যাদের অ্যাজমা আছে অ্যাজমার পরিমাণ বেড়ে যাবে। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে এই নন সিলেক্টিভ ড্রাগের একটা মেজর প্রবলেম হলো যে এগুলো আমাদের রেসপিরেটরি ট্র্যাকে প্রবলেম তৈরি করে। এই প্রবলেমটা নিশ্চয়ই এখানে হবে না, এই জন্য এটা থেকে এটা বেটার, এই জন্য এটা সেকেন্ড জেনারেশন। এইভাবে চিন্তা করলে খুব সহজ হবে। এখন আমরা চলে আসি যে এই ড্রাগগুলোর আমরা দু একটা ভিন্ন ব্যবহার এখানেই দেখে নেব, তাহলে পরবর্তীতে আমাদের আলোচনা করার দরকার হবে না। প্রোপানল, এই ড্রাগটা আমরা ব্যবহার করে থাকি মূলত হচ্ছে মাইগ্রেন, পেইন, ব্রেন, এছাড়া আমরা ব্যবহার করে থাকি অ্যাংজাইটি, এছাড়া হাইপারটেনশন। কিন্তু এই ড্রাগটার মূলত এখন ব্যবহার হচ্ছে আমাদের মাইগ্রেন, পেন বা অ্যাংজাইটিতে, বিকজ এটার প্রোফাইল্যাকটিক ব্যবহার আছে বা ইউজ আছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা একটা আগে বলে নিয়েছি, যাদের রেসপিরেটরি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা দরকার। পেনডোলরের ব্যবহার তেমন নাই, ব্যবহার খুব কম। এই টিমোলল, এই টিমোলল ড্রাগটার ব্যবহার হয় বেসিক্যালি হচ্ছে গ্লুকোমাতে। তাহলে এটা আমরা বলছি মাইগ্রেন অ্যান্ড অ্যাংজাইটি, এছাড়া হাইপারটেনশন, আর এটা হচ্ছে আমাদের গ্লুকোমা, এই পেনডোলল। ওকে, এটা আর পেনবিউটানল ব্যবহার খুব কম। সো আমরা যেটা ব্যবহার বেশি সেটা নিয়ে আলাপ করতেছি। সো দিস ইজ দ্য বিটা 1 অ্যান্ড বিটা 2 বোথ ব্লকার দ্যাট ইজ নন সিলেক্টিভ। এখন আমরা আসছি সিলেক্টিভ, এটার ব্যবহার খুব বেশি, কারণ সিলেক্টিভ এগুলো একেবারে হার্টে আমাদের বিটা 1কে ব্লক করে হার্ট রেট কমাচ্ছে এবং ব্লাড প্রেশার কমাবে, বা হার্টের অক্সিজেন ডিমান্ড কমাবে, হার্টের লোড কমাবে। তো সেগুলো মানে মাল্টিপল ব্যবহার আছে, সেখান থেকে বুঝতেছি। আর বিটা 1 কি করে, আমাদের কিডনির যে গ্লোমেরুলাসের আপার পার্টে, যেখানে আমাদের ম্যাকুলার ডেনসা এবং পাশেই জাংস্টা গ্লোমেরুলার সেল থাকে, সেইখানে এটার অবস্থান বিটা 1-এর, এবং তারা অ্যাডেনালিন নরঅ্যাডেনালিন বিটা 1-এর সাথে বাইন্ড করে তখন রেনিন রিলিজ বাড়ায়। আর রেনিন রিলিজ বাড়লে আমরা জানি যে এই রেনিন আমাদের RAS অর্থাৎ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 2 রিলিজ করে এরা ব্লাড প্রেশার বাড়ায়। একটা হচ্ছে ADH এর মাধ্যমে, একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে, আর একটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করে বাই অ্যালডোস্টেরন। এগুলো আমাদের জানা, তো এখানে আর রিপিট করছি না। তাহলে একটা হলো যে এটা বিটা 1 এর মাধ্যমে, আর একটা হলো বিটা 1 হচ্ছে কি হার্ট। তাহলে হার্টের যদি আমরা ফাংশন কমাই দিই,
আমাদের হার্ট রেট কমাই দিই, তাহলে আমার ব্লাড ফ্লো কমবে। এখন নর্মালি আমরা হাইপার টেনশন নিয়ে কথা বলছি, কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কথা বলছি। তো আমরা এটা নিয়ে একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড বলবো, তাহলে একটু সুবিধা হবে। তাহলে একটু মাঝপথে বলে ফেলি, সেটা হচ্ছে হাইপার টেনশন মানে আমরা জানি যে আমাদের নর্মালি ব্লাড ভেসেলের গায়ে যখন রক্ত চাপ দেয়, তখন আমরা বলি যে এটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার ইজ এ মাস্ট। এইটা সিচুয়েশন অনুযায়ী বেড়ে যায়, আবার নর্মাল হয়ে যায়। তো হঠাৎ করে আমি রেগে গেছি, হঠাৎ করে আমি ভয় পাইছি, বা আমি দৌড়াচ্ছি, এক্সারসাইজ করছি, আমার হার্ট রেট বাড়বে, আমার ব্লাড প্রেশার বাড়বে। কিন্তু আমার বডি ইজ মোর ক্যাপেবল টু মেনটেন ইট, তার মানে নর্মালাইজ হয়ে যাবে। তার মানে যখন ব্লাড প্রেশার বেড়ে গেল তখন বলছি হাই ব্লাড প্রেশার, কিন্তু এটা থেকে যাচ্ছে না। যদি থেকে যায় তাহলে আমরা এটাকে বলবো হাইপার টেনশন, তার মানে উচ্চ রক্তচাপ জনিত ডিজিজ, অসুখ। তার মানে হাইপার টেনশনটা হচ্ছে ডিজিজ। এখন এই হাইপার টেনশন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ৮০-৯০% এটার কারণ জানা যায়নি, যেটাকে আমরা প্রাইমারি হাইপার টেনশন বলি। আর 15-10% এটার কারণ জানা গেছে, যেটাকে সেকেন্ডারি হাইপার টেনশন বা বিনাইন হাইপার টেনশন বলে। এগুলো দিয়ে বলতে গেলে বিস্তারিত ভিডিও বড় হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে কারণ জানা যায়নি, ব্যাপারটা কি? আমার ফিজিওলজি জানি, সব জিনিস জানি, কিন্তু আমি কারণ বলতে পারছি না। অ্যাকচুয়ালি মলিকুলার লেভেলে কারণটা ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু আমরা যদি ব্রডার সেন্সে চিন্তা করি, যে আসলে কি কারণ হতে পারে? তাহলে ওই কারণ আমরা ৩ টা ধরবো। হ্যাঁ, ইঞ্জিনে বেশি পাম্প করতেছে, অথবা আমার রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে, মানে রাস্তা ন্যারো হয়ে গেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে ব্লক হইছে, অথবা আমার ব্লাডের ভলিউম বেড়ে গেছে। অর্থাৎ কিডনি যে ব্লাড ভলিউম মেইনটেইন করে, আমরা জানি রেনিন, অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ের মাধ্যমে, অ্যালডোস্টেরন, সোডিয়াম এক্সক্রিশন, রিঅ্যাবজর্পশন, এগুলোর মাধ্যমে এইখানে প্রবলেম। তার মানে ব্লাডের ভলিউম বেশি থাকছে। হয় ব্লাডের ভলিউম বেশি, নয়তো ব্লাড ফ্লো রেস্ট্রিক্টেড হচ্ছে বিকজ অফ দ্য ন্যারোয়িং অফ দ্য ব্লাড ভেসেল, অথবা হার্ট বেশি কাজ করছে। তাহলে আমার এই ৩ জায়গাতে যদি আমি বাধা দিই, তাহলে কিন্তু আমি ব্লাড প্রেশার কমাইতে পারছি। হুম? এইগুলোই ভাবে আর কি করা হয়। তাহলে টার্গেটটা তো ওভাবে ধরা হলো। তাহলে যদি হার্ট রেট কমাই, তাহলে বিটা 1 কে ব্লক করতে হবে। যদি আমি ব্লাডের ভলিউম চিন্তা করি, তাহলে আমার রেনিন অ্যাঞ্জিওটেনসিনে বাধা দিতে হবে। হুম? আর যদি আমি রক্তনালীকে প্রসারিত করতে চাই, তাহলে ভ্যাসোডাইলেশন করতে হবে। হ্যাঁ? তো এইখানে যেহেতু আমরা আলফা 1 বাদ দিছি, সেহেতু আমরা ভ্যাসোডাইলেশনের বিষয়টা নাই। আমরা কিছু এখানে কার্যকারিতা আছে, সেটা এখানে আলাপ করব। তাহলে আমরা এখন এখানে চলে আসি। সেটা হলো সেকেন্ড জেনারেশনে বলছি সিলেক্টিভ, তার মানে টার্গেট হলো ২ জায়গায়। একটা হচ্ছে হার্ট, হ্যাঁ? আর একটা হচ্ছে আমাদের কিডনি। ওকে? এই ২ জায়গায়। এখন এই বিসোপ্রোলল, অ্যাটেনোলল, মেটোপ্রোলল, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ব্যবহার হয়, যেমন বিসোপ্রোলল, এগুলো আমি একটু বলে ফেলি। এগুলো ব্যবহার হয় হাইপারটেনশনে। এছাড়া আমাদের এনজিনাল প্রবলেম, অথবা পোস্ট অপারেটিভ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ স্টেন্টিং করা হয়েছে, এনজিওপ্লাস্টি করা হয়েছে, অথবা বাইপাস করা হয়েছে, তাদের জন্য এগুলো দীর্ঘমেয়াদী মেডিকেশন। তার মধ্যে অন্যতম কোনটা? অন্যতম হচ্ছে আমাদের এটা বিসোপ্রোলল। তাহলে আমরা এটাকে একটু দিয়েই রেজিস্টার মার্ক দিই। এবং অ্যাকচুয়ালি এটার ব্যবহারটা বাড়ছে কিসের ক্ষেত্রে? একটা হচ্ছে হাইপার টেনশন, একটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেম। সেক্ষেত্রে আমাদের এনজিনা আছে, অর্থাৎ অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাকের প্রবলেম, অথবা অ্যারিথমিক প্রবলেম। এ ধরনের প্রবলেম থাকলে আমরা বিসোপ্রোলল এখন মোস্টলি পপুলার ড্রাগ। এছাড়া অ্যাটেনল আমরা ব্যবহার করতে পারবো লং টার্ম, যেহেতু কাজ করে লং অ্যাক্টিং। হ্যাঁ, এটা হাইপার টেনশন ওষুধ হিসেবে কাজ করে। আর মেটোপ্রোলল, হ্যাঁ, এটাও হাইপার টেনশন। হ্যাঁ, কিন্তু এটা আবার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করার ক্ষমতা আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকেও মাইগ্রেন পেনের জন্য এটা একটা ব্যবহার পেতে পারি। ওকে? আর অ্যাসিবেটল ব্যবহার একেবারেই নগণ্য। তাহলে আমরা বলছি যে সেকেন্ড জেনারেশনের ব্যবহারের মধ্যে বিসোপ্রোললের ব্যবহার এখন সবচেয়ে বেশি। অ্যাটেনোল, মেটোপ্রোলল এগুলোও ব্যবহার হচ্ছে ইন কম্বিনেশন অর সিঙ্গেল। ওকে? এখন আমরা আসবো থার্ড জেনারেশন। তো থার্ড জেনারেশনে আমরা যদি আসি, তাহলে আমরা প্রথমে আসছি সিলেক্টিভ। তার মানে সিলেক্টিভ মানে আমরা বললাম যে বিটা 1 কে ব্লক করবো। এখন আদার ব্যবহারের মধ্যে আমরা যদি এখন আসি, বলছি আমরা নেবিভোলল। তো নেবিভোললে
এটার আদার ব্যবহারটা কি? নেবিভোলাল যেটা করে সেটা হচ্ছে যে এটা বিটা 1 কে ব্লক করে, পাশাপাশি যেটা করে আমাদের যে রক্তনালীর ভিতরে যে এন্ডোথেলিয়াম লেয়ার আছে এখান থেকে এরা হ্যাঁ নাইট্রিক অক্সাইড রিলিজ বাড়ায়। আর নাইট্রিক অক্সাইড আমরা জানি যে এটা হলো আমাদের এন্ডোজেনাস ওয়ান অফ দ্য মেজর ভ্যাসো ডাইলেটর। তাহলে এরা কি করে? ভ্যাসো ডাইলেশন করে। তাহলে একদিকে কি করলো বিটা 1 হার্ট এবং কিডনিতে এর উপরে কাজ করলো, যেটা এখন ব্যাখ্যা করলাম। আর পাশাপাশি কি করলো? ভ্যাসো ডাইলেশন করলো। তাহলে এদের থেকে অ্যাক্টিভিটি ভালো। সো এটাকে আমরা বলছি থার্ড জেনারেশন। সিলেক্টিভ কেন বলছি? যে এটা বিটা 1 এর উপরে। ওকে, এবার আসি আমরা বিউটাকজোলল। বিউটাকজোললটা তাহলে এটা কোথায় ব্যবহার হবে? এটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, মূলত আমরা বলছি হাইপারটেনশন, মানে এগুলো দিয়ে কাজ হচ্ছে না তখন এটা দিতে হবে। তার মানে যাদের হাই ব্লাড প্রেশার একটু বেশি থাকে, বয়স্ক মানুষ, মানে বয়স বেশি 50-55 মানে বা মোর, এবং এগুলো দিয়ে কাজ হচ্ছে না, মানে কিছুটা কমপ্লিকেটেড, তাহলে আমরা এই নেবিভোলাল দিচ্ছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিউটাকজোলল এইটা কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ এটার ব্যবহার ন্যারো, কারণ এটা আদার বেনিফিট আছে কি সেটা আমরা একটু আলাপ করি। সেটা হচ্ছে এটা যেটা করে এ বিটা 1 স্বাভাবিকভাবেই যেহেতু সিলেক্টিভ, অ্যান্ড এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। হ্যাঁ, ক্যালসিয়াম ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে আমরা জানি ক্যালসিয়াম এন্ট্রি নেবে না এবং এখানে কন্ট্রাকশন হবে না, তাহলে কন্ট্রাকশনে বাধা দেয়। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা পেরিফেরিতে ভাস্কুলার লেভেলে আমরা জানি যে ভাসোডাইলেটর হিসেবে কনসিডার করা যেতে পারে। এছাড়া এটার অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি আছে, অলসো অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি এই ড্রাগটার বিটা 1 সিলিয়ারি মাসেলে এটার টেন্ডেন্সি অনেক হাই। সো এই ড্রাগটা ব্যবহার হয় হচ্ছে আমাদের কোথায়? গ্লুকোমা। এটা ব্যবহার হচ্ছে আমাদের গ্লুকোমাতে এই ড্রাগটা। তাহলে এই ড্রাগটার ব্যবহার গ্লুকোমা, এটা বিটা 1 স্পেসিফিক। আর এখানে যে টিমোলল ড্রাগটা ছিল এটাও গ্লুকোমা, কিন্তু এটা হচ্ছে আমাদের বিটা 2 স্পেসিফিক। বিটা 2 এর উপরে অ্যাফিনিটি অনেক হাই, আর এটা হচ্ছে বিটা 1। ওকে, সো এটা হচ্ছে আমাদের থার্ড জেনারেশনের সিলেক্টিভ। এখন আমরা আসি থার্ড জেনারেশনের নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ কেন? বিটা 1 বিটা 2 কে ব্লক করে। থার্ড জেনারেশন কেন? আদার বেনিফিট আছে। আদার বেনিফিটটা কি? আদার বেনিফিট হলো যে ভদ্রলোক বিটা 1 বিটা 2 অ্যান্ড আলফা 1 এটাকে ব্লক করে। ওকে, তার মানে বিটা 1 বিটা 2 এবং পাশাপাশি আলফা 1। আমরা কি জানি নর্মালি যে আলফা 1 এর সাথে বাইন্ড করে ভ্যাসো কনস্ট্রিকশন করে। তাহলে আলফা 1 কে যদি ব্লক করে তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে না। তাহলে একদিকে ভ্যাসো কনস্ট্রিকশনে বাধা দিচ্ছে, একদিকে হার্ট রেট কমাচ্ছে, আর একদিকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়েতে বাধা দিচ্ছে। তার মানে অনেক ধরনের আমরা বেনিফিট পাচ্ছি। এই ড্রাগটা এখন বর্তমানে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য অন্যতম একটা গুড চয়েস। সেই ক্ষেত্রে আমাদের অ্যারিথমিয়া, আমাদের হাইপারটেনশন, যাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, মায়োকার্ডিয়াল প্রবলেম, পোস্ট অপারেটিভ যে বাইপাস বা স্টেন্টিং, সেক্ষেত্রে এটা এখন ওয়ান অফ দ্য ফিক্সড ড্রাগ। মোস্টলি ব্যবহার হচ্ছে, যদি লো ডোজে ব্যবহার হয় তো ব্যবহার এটা অনেক বেশি। তাহলে এটা একটা ব্যাপার। আর কি ব্যবহার আছে এটা? আর একটা হচ্ছে এটারও কিছুটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি আছে। ওকে, তার মানে এখন আমরা যদি বলি ব্যবহারের দিক থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিপল স্টার দেই, এটাকে আমরা ডাবল স্টার দিতে পারি। এটা গ্লুকোমার ক্ষেত্রে আলাদা, বিশ্বপ্রলয়ের অন্যতম ব্যবহার। আর এইখানে আমাদের এটা টিমোলল গ্লুকোমার ক্ষেত্রে অ্যাটেনোললের ব্যবহার একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সেই স্টার পাওয়ার যোগ্য, স্টার পাওয়ার যোগ্য। এই হচ্ছে আমাদের ওভারঅল কার্ডিওভাস্কুলার যে ব্যবহার কার বিটা ব্লকারের। ওকে, তাহলে আমরা বিভিন্নভাবে এগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা আসবো কিছু দুর্নাম তো করতে হবে। দুর্নামে আমরা একটু অলরেডি করেছি যে
নন সিলেক্টিভটা আমাদের অ্যাজমা পেশেন্টদের দেওয়া যাবে না, বা যাদের রেসপিরেটরি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না। আর এগুলো যেহেতু ব্রেনে যায়, হ্যাঁ, আমাদের ব্রেনে অ্যাংজাইটিতে দূর করে বা মাইগ্রেনের প্রবলেমকে দূর করে, প্রোফাইল্যাক্টিক জিনিস হিসেবে সেক্ষেত্রে এটা এক্সট্রা বেনিফিট আছে। কিন্তু এগুলো আবার ব্রেনে গিয়ে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে। ওকে, এইগুলো আমরা যেহেতু সিলেক্টিভ, কম্পারেটিভলি এই ধরনের প্রবলেম নাই, সেটাকে আমরা ওভারকাম করতে পারছি। ওকে, এখানে কিছুটা প্রবলেম থাকলেও আদার বেনিফিট আছে। সো ওভারঅল আমরা বলছি যে এগুলো হচ্ছে বিটা ব্লকার্সের ব্যাপার। এখন আমরা আরেকটা ক্যাটাগরিতে ক্লাসিফিকেশন করব। সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে দুটো বিষয়কে কনসিডার করব। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আইএসএ, আর একটা হচ্ছে এমএসএ। তাহলে আইএসএ মানে হলো ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক হ্যাঁ, আমাদের সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি, সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি। আরেকটা হলো এমএসএ, মানে হলো আমাদের মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি। ওকে, তার মানে এই দুটো কি জিনিস অ্যাকচুয়ালি? এই দুটো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে হবে যে আইসে ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি মানে হলো যে এরা বিটা ওয়ান বা বিটা টু যেটাই হোক, একে 100% ব্লক করে না, পার্সিয়ালি ব্লক করে। তাহলে আমরা যেহেতু সিম্প্যাথোমাইমেটিক দিচ্ছি এবং ইন্ট্রিনসিক একটা অ্যাক্টিভিটি থেকে যায়, তার মানে এরা পুরোপুরি ব্লক করতে পারে না, তার মানে সার্টেন অ্যামাউন্ট ব্লক করে, অতিরিক্ত অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন বাইন্ডে বাধা দিচ্ছে, কিন্তু পুরোপুরি তার কার্যকারিতা বাধা দিতে পারছে না। এই জন্য ইন্ট্রিনসিক একটা সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি থাকছে। হ্যাঁ, অর্থাৎ আমরা এটাকে বলছি পার্সিয়াল কি অ্যাগনিস্ট বা পার্সিয়াল অ্যান্টাগনিস্ট, যেটাই বলা যাবে, দুটোকে বলা যাবে, একই কথা বলা যাবে। এখন কথা হলো তাহলে আমরা আইএসএ আর এমএসএ অ্যাক্টিভিটি, তাহলে এটা একটা, তাহলে সুবিধাটা কি? ইন্টেনসিভ অ্যাক্টিভিটি হলে সাডেনলি ব্র্যাডিকার্ডিয়া হয়ে প্রবলেম হওয়ার চান্স কম, ব্র্যাডিকার্ডিয়াকে প্রিভেন্ট করে। আর একটা হচ্ছে কেউ এক্সারসাইজ করছে, ওভার অ্যাক্টিভ মুডে আছে, সেই ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিবে হচ্ছে আইএসএ অ্যাক্টিভিটি যে সমস্ত ড্রাগের আছে তারা। ওকে, তাহলে এখন আইএসএ অ্যাক্টিভিটি আছে এরকম ড্রাগের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা এখানে লিখব, যেমন আইসের ক্ষেত্রে আমরা লিখব এটা ফেনবিউট্রোলল, এছাড়া আমরা লিখব পিন্ডোলল, পিন্ডোলল। এছাড়া আমরা লিখতে পারবো, যদি ফার্স্ট জেনারেশন হিসেবে চিন্তা করি, তাহলে এটা আমরা লিখলাম ফার্স্ট জেনারেশন। এখানে আর জেনারেশন না করলেও হতো, ফার্স্ট জেনারেশন। এখন সেকেন্ডের ক্ষেত্রে আমরা লিখছি, সেটা হলো অ্যাসিবিউটল, বিউটলল। এটা, তাহলে এগুলো কি আছে অ্যাক্টিভিটি? আইএসএ অ্যাক্টিভিটি আছে। আর এমএস সেটা কি? এমএস হচ্ছে যে মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি। তার মানে মেমব্রেনটাকে কিছুটা স্টেবল রাখে। কিভাবে? আমাদের মেমব্রেনে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আছে, এই চ্যানেলটাকে সে ব্লক করে, ফলে সোডিয়ামের এন্ট্রিতে বাধা দেয়, ফলে আমাদের ডিপোলারাইজেশনে বাধা দেয়। তার মানে ওভার অ্যাক্টিভিটিতে বাধা দিচ্ছে। কিন্তু কনভেনশনালি এই ড্রাগগুলো যেই ডোজে নেওয়া হয়, এই ডোজে নিলে এমএসসি অ্যাক্টিভিটির তেমন দরকার হয় না, এমএসসি অ্যাক্টিভিটি মানে এক্ষেত্রে কনসিডার করা হয় না। কখন করা হয়? এমএসসি অ্যাক্টিভিটি তখনই প্রযোজ্য যখন এটা হাই ডোজে, ওভার ডোজে দিতে হবে, কিন্তু স্পেসিফিক সিচুয়েশনে, সেক্ষেত্রে এটার আমরা ইগনোর করতে পারি এমএসসি অ্যাক্টিভিটির বিষয়টা। কিন্তু এমএসসি অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে কিছু সুবিধা পেতে পারি, হ্যাঁ, কয়েকটা ড্রাগের ক্ষেত্রে। তাহলে কার কার এমএসসি অ্যাক্টিভিটি আছে সেটা আগে বলি। এমএসসি অ্যাক্টিভিটি আছে যাদের, তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রোপ্রানোলল। এটার এমএসসি অ্যাক্টিভিটি অনেক স্ট্রং, অনেক স্ট্রং। তাহলে আমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখছি। এছাড়া আমাদের মেটোপ্রোলল, তারপরে আমাদের
বেটাক্সোলল, এছাড়া আমাদের কার্বিডোলল, এগুলোর মাইল্ড এমএসএ অ্যাক্টিভিটি আছে। ওকে, তাহলে এমএসএ অ্যাক্টিভিটি, এছাড়া এমএসএ অ্যাক্টিভিটি আছে অ্যাসিবিউটালেরও আছে, অ্যাসিবিউটাল। তাহলে কোনটা ফার্স্ট জেনারেশন সেকেন্ড যেহেতু এখানে উল্লেখ করা আছে সেখানে আর উল্লেখ করছি না। এখন এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটার বেনিফিটটা কি? যেমন প্রোপানল, এটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, মেটোপ্রোলাল ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এবং এদের কি আছে এমএসএ অ্যাক্টিভিটি আছে। তাহলে প্রোপানল আমরা 40 মিলিগ্রাম অথবা 80 মিলিগ্রামে আমরা একটা বেনিফিট পাবো, যে আমাদের ব্রেনে যে মাইগ্রেন হয় সেটা অনেকগুলো এক্সাক্ট কারণ এখনো জানা যায়নি, কিন্তু অনেকগুলো প্রপোজাল আছে যে এই কারণে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে যদি এটা এমএসএ অ্যাক্টিভিটি শো করে তাহলে মাইগ্রেনের জন্য আমরা একটা বেনিফিট পাবো। আমাদের ব্রেনের যে ব্লাড ভেসেল বা নার্ভ আছে, ভেসোমোটর সেন্টার, এগুলোতে যদি সোডিয়াম চ্যানেলে বাধা দেয় তাহলে আমরা একটা মাইগ্রেন পেনের জন্য একটা প্রফিল্যাক্টিক বেনিফিট পেতে পারি। যদিও এটা ভ্যাসোডাইলেশন কমিয়ে দিয়ে কাজ করে এরকম ধরনের প্রপোজাল আছে, কিন্তু এক্সাক্ট মেকানিজম কেউ এখন পর্যন্ত জানা যায়নি। তাহলে এই প্রোপানলের ক্ষেত্রে আমরা মাইগ্রেন পেনের জন্য এইটার একটা এমএসএ অ্যাক্টিভিটিকে কাজে লাগাতে পারছি। এইগুলার যেহেতু মাইল্ড অ্যাক্টিভিটি আছে, এগুলোর এমএসএ অ্যাক্টিভিটি পেতে গেলে হাই ডোজে দিতে হবে, সেক্ষেত্রে এমএসএ অ্যাক্টিভিটি আছে কিন্তু কনসিডার করা হচ্ছে না। ওকে, এর ভিতরে আমাদের আইএসএ এমএসএ দুটোই অ্যাক্টিভিটি আছে, এরকম কিছু ড্রাগ আছে। তার ভিতরে আমরা এইখানে একটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, রেড কালার দিয়ে দিই। তার ভিতরে আছে অ্যাসিবিউটালল, এছাড়া পিন্ডোলল, হ্যাঁ, এইগুলোর কি আছে আমাদের এমএসএ আইএসএ বোথ অ্যাক্টিভিটি আছে। তাহলে এমএসএ আইএসএ নিয়ে খুব বেশি মাতামাতি করার দরকার নাই, আমরা দুটো বিষয়কে কনসিডার করবো, তাহলে বুঝতে পারবো। একটা হচ্ছে আইএসএ দিয়ে আমরা ব্র্যাডিকার্ডিয়া প্রিভেন্ট করতে পারবো, এবং এক্সেসিভ এক্সারসাইজ করার ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট পাবো। ওকে, আর এমএসএর ক্ষেত্রে প্রোপানলের বিষয়টা মাথায় রাখি যে এটা আমাদের মাইগ্রেনে মিনিমাম বেনিফিট পাচ্ছি, কিন্তু এমএসএ যেহেতু হাইড্রোজের সাথে জড়িত সেহেতু এটাকে সেভাবে কনসিডার না করলেই হবে। ওভারঅল এটা হচ্ছে আমাদের বিটা ব্লকার্স। ওকে, তাহলে বিটা ব্লকার্স আমরা ব্যবহার করছি আমাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম ক্ষেত্রে, হাইপার টেনশন, আমাদের অ্যাঞ্জিনাল প্রবলেম, অ্যারিথমিক প্রবলেম। ও ইয়েস, এমএস এর ব্যাপারটা এখানে অ্যারিথমিয়ার সাথে জড়িত। এমএসএ আমরা অ্যারিথমিক অ্যাক্টিভিটি পেতে পারি। তাহলে আমাদের অ্যারিথমিক প্রবলেম, যাদের এঞ্জিনাল প্রবলেম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দ্যাট ইজ হার্ট অ্যাটাকের প্রবলেম, আমরা বলতে পারবো পোস্ট অপারেটিভ বাইপাস বা মায়োকার্ডিয়াল স্টেন্টিং, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওভারঅল আমরা বলছি কার্ডিওভাস্কুলার প্রবলেম। এছাড়া আমরা মাইগ্রেনের কথা বললাম, আমরা গ্লুকোমার কথা বলেছি। এছাড়া আমরা কিন্তু বিটা ব্লকার্স এর মধ্যে যেমন প্রোপানল, যেমন কার্বিডোলল, এগুলো কিন্তু হার্ট ফেলিয়ারও ব্যবহার হয়। তো এই হচ্ছে ওভারঅল আমাদের বিটা ব্লকার্স, তাদের ক্লাসিফিকেশন এবং তার পার্টিকুলার ইউজ, পাশাপাশি কিছু অ্যাডভার্স ইফেক্ট। Okay, so this is all about the beta blockers. Thank you very much.